1882 থেকে 1890 সালের মধ্যের সময়টায় শার্লক হোমস যেসব রহস্য সমাধানের ভার হাতে নিয়েছিল তার মধ্যে কয়েকটাতে তার বিশ্লেষণী ক্ষমতা চূড়ান্তভাবে প্রকাশের সুযোগ পায়, কয়েকটাতে আবার তার দক্ষতা প্রকাশ পায়নি, অমীমাংসিত থেকে গিয়েছে সেগুলো। আবার কয়েকটাতে আংশিক সমাধান ঘটেছে। এই শেষের কেসগুলোর মধ্যে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। ঘটনাচক্র কিন্তু আজও পুরো স্পষ্ট হয়নি, আর কোনোদিন হবে বলে মনেও হয় না। আজ যে কেসটার কথা গল্পের আকারে শোনাবো সেটা তো শেষ হয়েছিল খুবই অদ্ভুতভাবে। চলুন শুনে নিন পুরো ঘটনা। নমস্কার, এখন স্টোরি টাইমে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক কাহিনী দ্য 5 অরেঞ্জ পিপস অবলম্বনে 5টি কমলা বীচির রহস্য। গল্পটির অনুবাদ এবং নাট্যরূপ দিয়েছেন জয়দীপ গঙ্গোপাধ্যায়। গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অতনু ভট্টাচার্য, রাজ চট্টোপাধ্যায়, শান্তনু দে, রাজা সর্দার এবং আমি জয়দীপ। গল্পের পোস্টার এবং সাউন্ড এডিটিং জয়ফ্লো ক্রিয়েশন। তো শুনতে থাকুন এখন স্টোরি টাইমে আজকের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা অবলম্বনে শার্লক কাহিনী 5টি কমলা বীচির রহস্য। সময়টা 1887 সালের সেপ্টেম্বর মাসের শেষ। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি লন্ডন শহরের ওপর দাপাদাপি করে চলেছে সারাদিন। বউ বাপের বাড়ি যাওয়ায় আমি বেকার স্ট্রিটে এসে উঠেছি দিন দশেকের জন্য। চুল্লির ধারে বসে বই পড়ছি। হোমস বেচারা মুখখানা কালো করে বসে আছে, মেজাজ বেশ খিটখিটে। আসলে ব্রেনের এক্সারসাইজ হচ্ছে না বেশ কদিন। এমন সময় সদর দরজায় কলিং বেলটা বেজে উঠতেই হোমস বললে, বুঝলে ওয়াটসন, এই সময়ে কেউ যদি সমস্যা নিয়ে আমার দ্বারস্থ হয় বুঝতে হবে সমস্যাটা খুবই গুরুতর। করিডোরে পায়ের আওয়াজ শুনলাম, তারপরেই দরজায় টোকা পড়ল। আরে আসুন আসুন। বছর 22-এর এক যুবক ঘরে ঢুকলো। রুচিবান, ফিটফাট, খানদানি চেহারা, হাতে ভেজা ছাতা, গায়ে জলঝরা বর্ষাতি, চোখ উদ্বিগ্ন, মুখ ফ্যাকাশে, খুব দুশ্চিন্তায় আছে যেন। চোখে সোনার প্যাশনে চশমা লাগিয়ে বলল, এই ঝড় বাদলাকে গায়ে নিয়ে হুট করে ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন। যুবকের ছাতার বর্ষাতি নিয়ে আংটায় ঝুলিয়ে দিল হোমস। সাউথ ওয়েস্ট থেকে এসেছেন দেখছি। আগে হ্যাঁ, হটস্যাম থেকে আসছি। মেজর প্রেন্ডেগেস্ট আপনার প্রশংসায় পঞ্চম। তাকে মস্ত কেলেঙ্কারি থেকে আপনি বাঁচিয়েছিলেন। উনিই বললেন আপনি কখনোই হারেন। না না না, উনি কিছুটা বাড়িয়ে বলেছেন। এই পর্যন্ত আমি মোট 4 বার হেরেছি, বুঝলেন। 3 বার হেরেছি পুরুষের কাছে, আর একবার তো এক মহিলার কাছে। কিন্তু তার চেয়ে অনেক বেশিবার জিতেছেন, সেটাই বড় কথা। আমার কেসেও আপনিই জিতবেন এই আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। ব্যাপারটা খুবই রহস্যময়। আমাদের পরিবারে এরকম দুর্বোধ্য ব্যাপার কখনো ঘটবে ভাবতে পারি। ভেরি ইন্টারেস্টিং। আপনি আমার কৌতূহল বাড়িয়ে দিলেন দেখছি। বলুন, আপনার দুর্বোধ্য কেসটা বলুন, আগে সেটা ভালো করে শোনা যাক। চেয়ার টেনে নিয়ে আগুনের সামনে পা মেলে বসলো যুবকটি। তারপর বলল, আমার নাম জন ওপেনশ। যে কেস নিয়ে আপনার কাছে এসেছি তার জের চলেছে বাপ কাকার আমল থেকে। আমার বাবারা হলেন 2 ভাই। এলিয়াস আমার কাকার আর জোসেফ আমার বাবা। কভেন্ট্রিতে থাকার সময়
সাইকেলের টায়ারের কারখানা চালিয়ে বাবা প্রচুর পয়সা করে। পরে মোটা টাকায় কারবার বেচে দেন এবং বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাবেন স্থির করেন। কাকা বয়সকালে আমেরিকা গিয়েছিলেন, যুদ্ধের সময় কর্নেল হয়েছিল। যুদ্ধ শেষ হলে ফ্লোরিডায় বাড়ি ফিরে যান। বছর 3-4 সেখানে থাকার পর 1869 কি 70 সালে ফিরে আসেন হর্সহ্যামের সাসেক্সে। জমি জমা কিনে বসবাস শুরু করেন। আমেরিকায় টাকা করেছিলেন, কিন্তু থাকতে পারেননি তীব্র নিগ্র বিদ্বেষের জন্য। নিগ্রদের ভোট দেওয়ার অধিকার তিনি মানতে পারেন। কাকা ছিলেন বদমেজাজি, অসামাজিক আর ঘর। খুব মদ খেতেন, তামাক খেতেন, ওর সঙ্গে দেখা করতে চাইতেন না। বাবার সঙ্গে বাড়িতেই থাকতেন, হয়তো বাড়ির পাশের মাঠে ময়দানে প্রাত্যহিক ব্যায়াম সেরে নিতেন। আমাকে কিন্তু স্নেহ করতেন কাকা। ইংল্যান্ডে আসার 8-9 বছর পর বাবাকে বলে আমাকে ওর বাড়িতেই রেখেছিলেন। চাকর বাকর আর বাইরের লোকেদের সঙ্গে কথাবার্তা, ব্যবসার আলাপ আমি চালাতাম। চাকর বাকর আর বাইরের লোকের সঙ্গে কথাবার্তা, ব্যবসার আলাপ সব আমিই চালাতাম। চাবি টাবি সব আমার কাছেই থাকত। মাত্র 16 বছর বয়সেই বলতে পারেন বাড়ির কর্তা হয়ে বসেছিল। সর্বত্র অবাধ গতি ছিল, একমাত্র ছাদের চিলে ঘটার ঘরটা ছাড়া। চাবির ফোঁকর দিয়ে উঁকি মেরে দেখেছি সে ঘরে রাশি রাশি ভাঙা তোরঙ্গ আর কাগজের তাড়া ছাড়া কিছুই নেই। 1883 সালের মার্চ মাসের সকালবেলা আমি আর কাকা টেবিলে বসে আছি। এমন সময় একটা চিঠি এলো কাকার নামে। এর বান্ধব ছিলেন বলে ওর নামে চিঠিপত্র ভরাটটা আসতো না। খামখানা তুলে নিয়ে বললেন, পন্ডিচেরি পোস্ট অফিসের ছাপ দেখেছি খামের ওপর, ভারতবর্ষ থেকে এসেছে। বলে খামের মুখটা ছিঁড়ল। ভেতর থেকে শুধু 5টা শুকনো খটখটে কমলা লেবুর বিচি ঝরে পড়লো টেবিলে, আর কিচ্ছু না। আমি হেসে ফেললাম পত্র লেখকের রসিকতা দেখে। আরে এ আবার কিরকম মজা! কিন্তু কাকার মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। নিশ্চিম আতঙ্কে চোয়াল ঝুলে পড়ল, চোখ যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে এলো। বিকট ভাঙা গলায় বললেন, কে কে কে? এবার আর রক্ষে নেই আমার, পাপের সাজা পেতেই হবে। আমি তো অবাক। বললাম, কাকা ব্যাপার কি? এইসব কি? মৃত্যু মৃত্যু। বলতে বলতে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। ছুটে নিজের ঘরে চলে গেল। ভয়ের চোটে আমার বুক ধড়াস ধড়াস করতে লাগলো। ঘুমটা তুলে নিয়ে দেখলাম আঠা দিয়ে জোড়া মুখের কাছে লাল কালিতে কে অক্ষরটা 3 বার লেখা। ভেতরে ওই কমলার 5টি বিচি ছাড়া আর কিছু নেই। সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে ভেবে না পেয়ে উপরে যাচ্ছি। দেখলাম সিঁড়ি বেয়ে কাকা নামছেন, হাতে একটা জং ধরা চাবি। ছিলে কোঠা খুলেছিলেন নিশ্চয়, আর একটা ছোট পেতলের বাক্স। বললেন, এবার ওদের টেক্কা দেবো। জন, মেরিকে বলো আমার ঘরে আগুন জ্বেলে দিতে। আর তুমি উকিল ওডহ্যামকে ডেকে পাঠাও। উকিলে কাকার ঘরে আমার তলব পড়ল। দেখলাম আগুনের চুল্লির লোহার ঝাঁঝরির ওপর অনেক কাগজ পোড়া ছাই পড়ে আছে। পাশেই সেই পেতলের বাক্স ডালা খোলা অবস্থায় রয়েছে। আটকে উঠলাম। ডালার ওপর কে অক্ষরটা 3 বার খোদাই করা দেখে। আমি ঘরে ঢুকতেই কাকা বললেন, শোনো জন, আমার সমস্ত সম্পত্তি আমি দাদাকে দিয়ে যাচ্ছি। তার মানে তুমি সব পাবে। যদি বোঝো শান্তিতে ভোগ করতে পারছো না, তাহলে তোমার যে পরম শত্রু তাকে সব দিয়ে দিও। আর আর সাক্ষী হিসেবে উইলে সই করো। আমি তো ভয়ে একেবারে সিটিয়ে গেলাম কথার ধরন শুনে। সই দিলাম বটে, কিন্তু সেই দিন থেকে কাঠ হয়ে রইলাম। অষ্টপ্রহর কাকার হঠাৎ পরিবর্তন দেখে, নেশা করা, ঘরের মধ্যে নিজেকে চাবি দিয়ে রাখা, কারো সঙ্গে দেখা না করা আগের চাইতে বাড়ল।
নতুন উপসর্গের মধ্যে দেখা দিল চেঁচামেচি। মাঝে মাঝে মদে চুর হয়ে রিভলভার হাতে বেরিয়ে এসে বাড়ির সামনে মাঠে ছুটতেন আর গলা ফাটিয়ে চেঁচাতেন, কারো ধার ধারি না, কারো ভয়ে জুজু হয়ে থাকতে চাই না। ভোর কেটে গেলেই কিন্তু ফের ঘরে ঢুকে চাবি বন্ধ করে দিতেন। দারুণ শীতেও তখন তাকে দেখেছি ঘেমে নিয়ে যেতে। ভয় যে রক্তে বাসা নিয়েছে তা ওর মুখ দেখলেই বোঝা যেত। একদিন রাত্রে এইরকম মাতলামি করতে করতে ঘর থেকে ছিটকে বেরিয়ে গেল, আর ফিরে এলেন। বাগানের ডোবায় মাত্র 2 ফুট জলে মুখ গুজে পড়ে থাকতে দেখা গেল তাকে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। সাম্প্রতিক পাগলামির বৃত্তান্ত শুনে জুরি বললেন আত্মহত্যা। আমার মনে কিন্তু ধোঁকা থেকে গেল। মৃত্যুর খপ্পর থেকে বাঁচবার জন্যে উনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। শেষকালে কিনা ঘর থেকে বেরিয়ে গিয়ে সেই মৃত্যুর খপ্পরেই পড়লেন। যাই হোক, উইল অনুসারে কাকার সম্পত্তি আর ব্যাংকে গচ্ছিত প্রায় 1014 পাউন্ড বাবা পেলেন। এই পর্যন্ত শুনে হোমস বললে, সত্যি বলতে কি, এরকম অদ্ভুত কাহিনী আমি আগে কখনো শুনিনি। আচ্ছা, চিঠিখানা উনি কবে পেয়েছিলেন? মৃত্যু বা আত্মহত্যার ঘটনাটা কোন তারিখে হয়েছিল মনে আছে আপনার? চিঠিটা এসেছিল 1883 সালের 10ই মার্চ। মারা গেলেন 2রা মে রাত্রে, মানে ঠিক 7 সপ্তাহ পরে। ভেরি স্যাড। তারপর কি হলো? সম্পত্তি বুঝে নেওয়ার পর আমার কথায় চিলে কোঠা তন্ন তন্ন করে খুঁজলেন বাবা। সেই পিতলের বাক্সটা পাওয়া গেল। ডালার ভেতর দিয়ে একটা কাগজ সাদা, তাতে লেখা কে কে কে। তার নিচে লেখা পত্র, স্মারকলিপি, নিবন্ধ, রসিদ। কিন্তু ওই ধরনের কোনো কাগজ বাক্সে নেই। নিশ্চয়ই সব পুড়িয়ে ফেলেছে। ছাড়া ঘরের মধ্যে যা পাওয়া গেল তা সবই তার সৈনিক জীবন সংক্রান্ত আর কিছু রাজনৈতিক কাগজপত্র। 1885 সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে ব্রেকফাস্ট খেতে বসেছি আমি আর বাবা। এমন সময় একটা ঘাম এলো তার নামে। ছিঁড়েই চেঁচিয়ে উঠলেন। দেখলাম ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে। এতদিন জানি হাসি ঠাট্টা করেছিলেন, এখন তাই দেখে হতবম্ব হয়ে গেছেন। হাতের তেলোয় রয়েছে শুধু 5টা কমলার বিচি। তোতলাতে তোতলাতে কোনো মতে বললেন, এ আবার কি? কে 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 নাকি? গলা শুকিয়ে এলো আমার। ঘামের ভেতর দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই তো অক্ষরটা 3 বার লেখা রয়েছে। তার উপরে এসব আবার কি লিখেছে দেখো দেখি। ঘাড় বাড়িয়ে পড়লাম। কাগজই বা কি, সূর্য ঘড়ি বা কোথায়? সূর্য ঘড়ি বাগানে একটা আছে বটে, কাগজ তো সব পুড়িয়ে ফেলেছেন কাকা। একটা সামলে নিয়ে বাবা বললেন, যত সব। এটা সভ্য দেশ, গাড়োয়ানি ইয়ার্কির জায়গা নয়। কোত্থেকে এসেছে চিঠিটা? ডাকঘরের স্ট্যাম্প থেকে বললাম, ডান্ডি থেকে। ফেলে দাও, ইয়ার্কির আর জায়গা পায়নি। পুলিশে এখনই খবর দেওয়া দরকার। ছাড়ো তো, লোক হাসাতে হবে না। আমি নিজে খবর দিতে চাইলাম। বাবা বেঁকে বসলেন। চিরকাল বড় গোয়া। আমি কিন্তু সেই দিনই অমঙ্গলের অশনি সংকেত পেলাম চিঠিখানার মধ্যে। চিঠি পাওয়ার 3 দিন পরে বাবা ছেলেবেলার বন্ধু মেজর ফ্রিবাড়ির সঙ্গে দেখা করতে গেলেন। দ্বিতীয় দিনে টেলিগ্রাম এলো মেজরের কাছ থেকে। কে শুনলাম বাবা আর নেই, হাত থেকে পড়ে মারা গেছে। চুরিরা বললেন দুর্ঘটনা। আমার মন বলল হত্যা। অথচ কোনো পায়ের ছাপ কোথাও নেই, আঘাতের কোনো চিহ্ন নেই, রাস্তাঘাটেও অচেনা মুখ দেখা যায়। ষড়যন্ত্র যে ক্রমশ চেপে বসছে, সমস্ত সত্তা দিয়ে তা উপলব্ধি করলাম। এইভাবেই অনেক দুর্ভাগ্যের মধ্যে দিয়ে সম্পত্তি এলো হাতে। বলতেই পারেন কেন বেঁচে দিয়ে সরে পড়লাম। কিন্তু আমার মন বলছে পালিয়ে গিয়ে কাকার অতীতের জেরকে ফাঁকি দেওয়া যাবে না। বাবার রহস্যজনক মৃত্যুর পর 2 বছর 8 মাস বেশ সুখেই কাটল। কমলালেবুর বিচির আতঙ্ক মন থেকে মুছে গেল।
ভাবলাম বুঝি অভিশাপটা শেষ পর্যন্ত রেহাই দিল বংশের শেষ পুরুষকে। কিন্তু ভুল ভুল, সব ভুল। কাল সকালে আবার এসেছে সেই খাম। এই দেন। যুবক ওয়েস্টকোটের পকেট থেকে একটা খাম বার করে উপুর করল। টেবিলে কড়মড় করে ঠিকরে পড়ল 5টা শুকনো কমলা লেবুর বিচি। ওপেনশা বলল, ডাকঘরের স্ট্যাম্প মারা হয়েছে লন্ডনের পূব অঞ্চলে। ভেতরে লেখা কে কে কে। কাগজপত্র সূর্য ঘড়ির উপর যেন থাকে। চিঠিটা পেয়ে কি করলেন? কিছুই না। সে কি, কিচ্ছু করেননি? কাপা হাতে মুখ ঢেকে শিউরে উঠল জন ওপেনশা। কি করব বলতে পারেন? একটা কুটিল চক্রান্ত আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে আমাকে। বড় অসহায়, বড় দুর্বল আমি। অনেকটা ক্রূর কুটিল অমঙ্গল আমাকে শেষ করে আনছে। তার খপ্পর থেকে রেহাই বাবা কাকারাও পায়নি, আর আমিও পাবো না। আপনি একটু প্লিজ চুপ করবেন? চিৎকার করে ওঠে শার্লক হোমস। এখন কি ভেঙে পড়বার সময়? যদি বাঁচতে চান তো এখনই উঠে পড়ে লাগুন। পুলিশের কাছে ধর্ণা দিয়েছিলাম। কি বললো তারা? সেই উড়িয়ে দিল। বলল ঠাট্টা করেছে কেউ। ইডিয়েট একখানা। মানুষ যে এত বোকা হতে পারে ভাবাও যায় না। অবশ্য সঙ্গে একজন কনস্টেবল দিয়েছি। সঙ্গে এনেছেন তো? না, বাড়িতে রেখে এসেছি। সেই রকমই অর্ডার আছে তারও। স্ট্রেঞ্জ। আপনি কি মূর্খ না কি? এবার ভীষণ রেগে গেল হোমস। শূন্যে মুষ্টি নিক্ষেপ করে চিৎকার করে বললে, তাহলে এখানে আসতে গেলেন কেন মশাই? আর এলেনই যদি, তো চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে কেন এলেন না? আপনার নাম তখনও শুনি। মেজর প্রেন্ডিগাস্টের কাছে শুনেই দৌড়ে আসছি। বাহ বাহ, বেশ করেছেন। চিঠিটা পাওয়ার পর দুটো দিন বেবাক বসে বসে কাটিয়ে দিলেন। মশাই, জোগাড় যন্ত্রটা আগেই করা উচিত ছিল। যত সব। আচ্ছা, ছোটখাটো কোনো সূত্র দিতে পারেন? মানে যেটার সাহায্যে আমার ব্যাপারটা আন্দাজ করতে একটু সুবিধা হয় আর কি। পকেট থেকে একটা নীল কাগজের টুকরো বার করে টেবিলে রাখলো জন। কাকা যেদিন কাগজ পোড়ান, সেদিন কিভাবে আমি জানি না, এই কাগজটা উড়ে এসে মেঝেতে পড়েছিল। ছাইয়ের মধ্যেও এরকম নীলচে রঙের আধ পোড়া কাগজের অনেক টুকরো দেখেছিলাম। এই কাগজটাও মনে হয় ওইসবের মধ্যেই ছিল। বাতির আলোয় ছেঁড়া কাগজটার উপর আমরা দুই বন্ধু হুমড়ি খেয়ে পড়লাম। একটা দিকই ছেঁড়া হয়েছে, যেন খাতার পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। ওপরে লেখা মার্চ 1869, তলা একটা হেঁয়ালি। চৌঠা 7ই। হাটসনের মত পাল্টায়নি, এসেছিল। বিচি পাঠানো হলো ম্যাকাউলি, প্যারামোর আর জন সোয়েনকে। 9ই। ম্যাকাউলি পরিষ্কার। 10ই। জন সোয়েন সাফ। 13ই। প্যারামোরকে দেখে এলাম, ঠিক আছে। কাগজটা ফিরিয়ে দিল হোমস। বলল, দেখুন, নষ্ট করবার মতো সময় কিন্তু আর আমাদের হাতে নেই। এক্ষুনি বাড়ি গিয়ে কোমর বেঁধে লেগে যান। কি করব? শুনুন, আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে কাগজটা, এটা সেই পেতলের বাক্সে রাখবেন। আর একটা কাগজে লিখবেন, সব কাগজ কাকা পুড়িয়ে ফেলেছেন, কেবল এইটিই রয়ে গেছে। লিখে কাগজটাকে পেতলের বাক্সে ভরে সব শুদ্ধ সূর্য ঘড়িটার ওপর সঙ্গে সঙ্গে গিয়ে রেখে আসবেন। বেশ, তাই করব। এছাড়া আপাতত এখন আর কিছু করবার নেই। আগে নিজে তো বাঁচুন, পরে বাপ কাকার মৃত্যু রহস্যের কিনারা করা যাবে। উঠে দাঁড়ালো জন। আমাকে আমাকে আপনি নতুন শক্তি দিলেন। একদম সময় নষ্ট করবেন না প্লিজ। মনে রাখবেন, মাথার ওপর সাংঘাতিক বিপদের খাড়া নিয়ে এখানে আপনি এসেছেন। সত্যিই আপনার জীবনটা বিপন্ন। আচ্ছা, আপনি বাড়ি ফিরবেন কি করে? ট্রেনে। বেশ, 9টা এখনো বাজেনি। অতএব রাস্তায় আশা করি এখন লোক থাকবে। তাহলেও খুব একটা নিশ্চিন্ত থাকতে পারছি না। সঙ্গে হাতিয়ার আছে। চমৎকার। তাহলে সাবধানে যান, আর কাল থেকে আমি আপনার কেসটা সমাধান করা শুরু করব। হরসামে আসছেন? না না না,
হর্সামে আমি যাচ্ছি না। যতদূর আমার অনুমান, রহস্যের সমস্ত চাবিকাঠি এই লন্ডনেই রয়েছে, হর্সামে নেই। অতএব এখান থেকেই তদন্তটা করব। এখন আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, সাবধানে যাবেন। ঠিক আছে, তো একদিনের মধ্যেই বাক্সের খবর দিয়ে যাবো আপনাকে। হ্যান্ডশেক করে বিদায় নিল যুবা পুরুষ। বাইরে তখন দামাল ঝড় আর পাগলা বৃষ্টির তাণ্ডব নাচ চলছে। খটাখট ঝমাঝম শব্দ শোনা যাচ্ছে জানলায়। আগুনের দিকে তাকিয়ে অনেকক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল শার্লক হোমস। তারপর চুরুট ধরিয়ে চিন্তা করে চলল। দুচোখ চুরুটের নীলাভ ধোঁয়ার রিংগুলির দিকে নিবদ্ধ রইল। খানিকক্ষণ পরে বললে, আচ্ছা ওয়াটসন, এইরকম ভয়ঙ্কর বিচিত্র মামলা আর আমার হাতে বোধহয় আসেনি। হ্যাঁ, সাইন অফ দি ফোরের পর এরকম এইটাই এলো। আচ্ছা, জন ওপেনশর মাথায় কোন বিপদের খাঁড়া ঝুলছে বলো তো? ভায়া, যুক্তিবিদ্যায় আমি তাকেই পারঙ্গম বলবো যে ঘটনা শৃঙ্খলের একটা আংটা দেখেই শিকলটা শেষ পর্যন্ত আঁচ করতে পারে। অস্থিবিদ্যায় যিনি পণ্ডিত, তিনি কেবল কঙ্কালের একটা হাড় দেখেই সব হাড়ের বর্ণনা দিতে পারেন, বুঝলে? এও তেমনই একটা উঁচু দরের আর্ট। আর এই আর্টে বড় আর্টিস্ট হতে গেলে দরকারি সব খবর মগজে জমিয়ে রাখাটা দরকার। এই কে কে কেটা কে? আর সে এই পরিবারের প্রতি এত নির্মম কেন? মার্কিন এনসাইক্লোপিডিয়ার কে খণ্ডটা তার থেকে নামাও। এইবার ঘটনাগুলো পর্যালোচনা করা যাক। কর্নেল ওপেনশ আমেরিকা ছেড়ে হঠাৎ চলে এলেন কেন? ইংল্যান্ডের পল্লী অঞ্চলে নির্জন বাস শুরু করলেন কেন? বাড়ি ছেড়ে বেরোনোই বা বন্ধ করলেন কেন? নিশ্চয়ই কারো ভয়, তাই নয় কি? আচ্ছা, ওই ভয়টা কি ধরনের? এই চিঠিগুলো থেকেই পুরো ব্যাপারটা আঁচ করা যায়। পোস্ট অফিসগুলোর ছাপ মনে আছে তোমার? প্রথমটা পন্ডিচেরির, দ্বিতীয়টা ডান্ডির, তৃতীয়টা পূর্ব লন্ডনের। এই থেকে কি আন্দাজ করা যায়? সবগুলোই তো দেখছি জাহাজ ঘাটা। চিঠির লোক জাহাজে বসে চিঠি লিখেছে। অপূর্ব, এই তো বেরিয়ে গেল একটা সূত্র। এবার দেখো, আর একটা ইঙ্গিতময় ব্যাপার রয়েছে এখানে। পন্ডিচেরি থেকে হুমকি দিয়ে খুন করতে সময় লেগেছে 7 সপ্তাহ, কিন্তু ডান্ডি থেকে হুমকি দিয়ে খুন করেছে মাত্র 3-4 দিন। বলো, এ থেকে কি বুঝলে তুমি? আসতে সময় লেগেছে। দেখো, চিঠিকেও তো সেই পথেই আসতে হয়েছে যে পথে আততায়ী এসেছে। তাহলে ওয়াটসন, হুমকি যে দিয়েছে সে এসেছে এমন একটা জাহাজে যে জাহাজটা চিঠি পাওয়া জাহাজের চেয়ে আস্তে চলে। মানে ধরো পালতোলা জাহাজ। অর্থাৎ চিঠি এসেছে কলে চলা জাহাজে, আর আততায়ী এসেছে পালতোলা জাহাজে। তা হতে পারে। হতে পারে না, তাই হয়েছে। ওপেন শকে এই কারণেই পঁই পঁই করে হুঁশিয়ার করলাম। জীবনটা সত্যিই বিপন্ন। কেন জানো? ওর চিঠিটা এসেছে ইস্ট লন্ডন থেকে। তার মানে হাতে আর একদম সময় নেই। সর্বনাশ! কিন্তু এই অমানসিক অত্যাচারের কারণটা কি বলতে পারো? কারণটা ওই কাগজপত্র। এই হুমকি আর খুনের পেছনে একজন নেই, অনেকজন আছে। চিহ্ন বা প্রমাণ না রেখে এইভাবে পরপর দুটো খুন করা আনাড়ি বা বোকাদের পক্ষে সম্ভব নয়। এরা গোয়ার, বুদ্ধিমান এবং ধনবান। বাক্সের কাগজপত্র তারা যে কোনো মূল্যে ফিরে চায়, যার কাছেই থাকুক না কেন। কাজেই কে 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 অক্ষর তিনটে কোনো একজন বিশেষ লোকের নাম নয়। এটা নিশ্চিত কোনো কোম্পানি বা সংস্থার নাম। কি কোম্পানি? হোমস ঝুঁকে পড়ে বলল, ওয়াটসন, কু ক্লুক্স ক্ল্যান এর নাম শুনেছ কখনো? না। এনসাইক্লোপিডিয়ার পাতা উল্টালো বন্ধুবর। তারপর বলল, এই দেখো, কু ক্লুক্স ক্ল্যান। আগ্নেয়াস্ত্রের ট্রিগার টেপবার সময় একরকম ধাতব শব্দ হয়, তার সঙ্গে মিল রেখেই এই নামের সৃষ্টি। আমেরিকায় গৃহযুদ্ধের পর পতন ঘটে এই ভয়ঙ্কর সংস্থাটির। কে কে কি
এদের উদ্দেশ্য যে নিগ্রো হয়েও যারা ভোট দিতে চায় তাদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা, যাকে দেশ থেকে তাড়াতে অথবা খুন করতে চাইতো আগে তার কাছে একটা হুমকি লেখা চিঠি পাঠানো হতো অদ্ভুত চিহ্ন মারফত। কখনো সেটা কমলা বিচি, কখনো তরমুজের বিচি, কখনো বা ওক গাছের পাতা। হুমকি চিহ্ন পেয়ে যারা তোয়াক্কা করতো না তাদের জীবনে নেমে আসতো মৃত্যুর কালো ছায়া। তাদেরকে অদ্ভুতভাবে সরিয়ে দেওয়া হতো ধরাধাম থেকে। অনেক চেষ্টা করেও দমন করা যায়নি সংস্থাটাকে। আকাশে বজ্রের মতোই এরা ছিল ভয়ঙ্কর এবং অমোঘ। 1869 সালে সংস্থাটা আচমকা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, কারণ জানা যায়নি। মাঝে মাঝে অবশ্য বিক্ষিপ্তভাবে মাথাচাড়া দিয়েছে এখানে ওখানে। এনসাইক্লোপিডিয়া বন্ধ করে হোমস বললে, কর্নেল ওপেনশ আমেরিকা থেকে চলে আসেন 1869 অথবা 70 সালে, আর সংস্থাটা ভেঙেছে 1869 সালে। এইটা থেকে কি বোঝা যায় না যে তিনিও এর মধ্যেই ছিলেন এবং সংস্থার অনেকের নামধাম সমেত কাগজপত্র নিয়ে পালিয়ে এসে খাপটি মেরে বসেছিলেন ইংল্যান্ডে। নিশ্চয়ই ওদেশের অনেক বিশিষ্ট ব্যক্তির রাতের ঘুম ছুটে গেছে সেই দিন থেকেই, আর কাগজ উদ্ধারের চেষ্টাটা চলছে তখন থেকেই। আমরা যে পাতাটা ছেঁড়া দেখলাম, ডায়েরির পাতা, খুন আর হুমকির রেকর্ড। আজ আর কথা নয় ওয়াটসন, বেহালাটা একটু দাও তো। এই জঘন্য আবহাওয়া আর তার চাইতে জঘন্য মানুষ জাতটাকে একটু ভুলে থাকতে চাই। সকালবেলা আকাশ অনেকটা পরিষ্কার হলো। সূর্য ম্লান মুখে উঁকি দিল কুয়াশা ফুঁড়ে। ঘুম থেকে উঠে দেখি প্রাতরাশ খাওয়ার টেবিলে আগেই হাজির হয়েছে হোমস। আমাকে দেখেই বললে, ওহে, আজ থেকেই ওপেন শ মামলার তদন্ত শুরু করব এই লন্ডন শহরে। সেদিনকার সদ্য আসা খবরের কাগজখানা তুলে নিয়ে বললাম, কিভাবে? দেখি খোঁজ খবর নিয়ে। হঠাৎ চোখ পড়ল দৈনিকের একটা শিরোনামায়। রক্ত হিম হয়ে গেল আমার। আতকে উঠে বললাম, হোমস, হোমস, বড্ড দেরি করে ফেললে। তাই নাকি? হাতের কাপ টেবিলে নামিয়ে রাখে হোমস, কণ্ঠস্বর সংযত, কিন্তু মুখ ভাব দেখে বুঝলাম ভেতরে তার কি আলোড়ন শুরু হয়ে গেল। কাল রাতে ওয়াটারলু ব্রিজে হঠাৎ একটা চিৎকারের সঙ্গে সঙ্গে ঝপাং করে একটা শব্দ শোনা যায়। কনস্টেবল দৌড়ে যায় জলের ধারে। লোক নামিয়েও তখন তাকে পাওয়া যায়নি। পরে জল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পকেটের মধ্যে একটা খাম ছিল, তা থেকেই জানা যায় তার নাম জন ওপেন শ, বাড়ি হর্সহ্যামের কাছে। পুলিশের বিশ্বাস, শেষ ট্রেন ধরার জন্য ধরফর করতে গিয়ে অন্ধকারে আর জল ঝড়ে পথ হারিয়ে নদীর পাড়ে চলে যায়। সেখানেই পা ফসকে পড়ে গেল জলে। দেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। চোখ তুলে শার্লক হোমসের মুখের চেহারা দেখে অবাক হয়ে গেলাম। কথা বলতে পারলাম না কিছুক্ষণ। এভাবে তাকে ভেঙে পড়তে কখনো দেখিনি আমি। তারপর আর বসে থাকতে পারল না চেয়ারে। অস্থিরভাবে পায়চারি করতে লাগলো ঘরময়। মুখ লাল, আঙুল অস্থির, ক্রমাগত হাত মুঠো করছে আর খুলছে, আর বলছে, ওয়াটসন, আমি নিজেকে কি করে ক্ষমা করবো বুঝতে পারছি না। বেচারা বাঁচবার জন্য এসেছিল আমার কাছে, আর আমি কিনা তাকে মৃত্যুর হাতে তুলে দিলাম। ধরিবাজ শয়তানের দল ব্রিজের ওপর লোক ছিল বলে ভুলিয়ে নিয়ে গেছে জলের ধারে, নদীর পাড়ে। কিন্তু কিভাবে সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, দেখা যাক কে হারে কে জেতে। চললাম ওয়াটসন। কোথায়? পুলিশের কাছে? পুলিশ? শোনো, আমি আমার পুলিশ, বুঝলে? সারাদিন ডাক্তারি নিয়ে কাটালাম। হোমস ফিরল রাত 10টা নাগাদ, চোখ মুখ উদ্ভ্রান্ত, যেন একটা ঝোড়ো কাক। একটা শুকনো রুটি নিয়ে জলে ভিজিয়ে গিলতে লাগলো কোঁত কোঁত করে। বলল,
ওয়াটসন, বড্ড খিদে পেয়ে গিয়েছিল বুঝলে। সকালে সেই যে খেয়েছি, সারাদিন পেটে আর কিছু পড়েনি। আসলে খাবার কথা মনেও ছিল না। রহস্যের সমাধান হলো? হ্যাঁ, অনেকটা হয়েছে। শয়তানগুলোকে কবজায় এনেছি। এবার হুমকি পাঠাবো ওদেরই রীতিতে। ওপেন শদের খুন করার বদলা এবার আমি নেব। বলতে বলতে একটা কমলা লেবু নিয়ে খোসা ছাড়িয়ে ফেলল হোমস। গোয়ার মধ্যে থেকে 5টা বিছি নিয়ে ভরল একটা খামে। ভেতরের ভাঁজে লিখল, সাহস পাঠাচ্ছে যে কাকে। খামের মুখ এঁটে ওপরে লিখল, ক্যাপ্টেন জেমস কলহাউন্ড, লোন স্টার জাহাজ, স্যাভানা, জর্জিয়া। শুকনো হেসে বলল, জাহাজ ঘাটায় এসেই শয়তানটা এই চিঠিটা পাবে। ওপেন শদের মতো ওকেও ভয়ে আর উৎকণ্ঠায় অর্ধেক হয়ে যেতে হবে। শয়তান কোথাকার। কালহাউন লোকটা কে হোমস? আরে পালের গোদা, নাটের গুরু সেই। তবে হ্যাঁ, চক্রান্ত এর সাঙাতরাও করেছে। প্রত্যেকটাকেই কবজায় আনবো, বুঝলে। পকেট থেকে একটা কাগজ বের করে দেখালো আমাকে। কাগজ ভর্তি কেবল নাম আর তারিখ। পুরোনো ফাইল আর দলিল ঘেটে কাটিয়েছি সারাটা দিন। 1883 সালের জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পন্ডিচেরিতে নোঙর ফেলেছিল অনেকগুলো পালতোলা জাহাজ। তাদের মধ্যে একটা জাহাজের নাম যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রের নামের অনুসারে, লোন স্টার। ব্যাস। তারপর ডান্ডিতে 1885 সালের জানুয়ারিতেও এই লোন স্টার নোঙর ফেলেছিল। আর সেটা দেখেই ব্যাপারটা সম্বন্ধে নিঃসন্দেহ হলাম। খোঁজ নিলাম লন্ডন বন্দরে। হ্যাঁ, এখানেও এসেছে লোন স্টার। আর তৎক্ষণাৎ গেলাম জাহাজ ঘাটে। শুনলাম সকালে রওনা হয়ে গেছে স্যাভানার দিকে। তার মানে এবার দেশে ফিরছে। অতএব টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছি স্যাভানায়। পুলিশ ওখানে ওদের জন্য ওত পেতে থাকবে। কলের জাহাজে আমার এই চিঠিও ওদের পালতোলা জাহাজের অনেক আগেই পৌঁছে যাবে। ক্যাপ্টেন কালহাউন আর তার 2জন সহকারী কেবল আমেরিকার লোক, বাদবাকি সবাই অন্য দেশের খালাসি। কাল রাতে এই 3জন জাহাজে ছিল না, সে খবর আমি নিয়েছি। কাজেই ওপেন শকে খুনের অপরাধে ত্রিমূর্তিকে গ্রেপ্তারের জন্যে পুলিশ স্যাভানায় তৈরি হয়েই থাকবে। কিন্তু হায় রে কপাল, নিয়তির লিখন ছিল অন্যরকম। কুচক্রি কালহাউন কোনোদিন জানতেই পারেনি তার চাইতেও ধুরন্ধর কেউ ধরে ফেলেছে তার এই শয়তানি। 5টা কমলা লেবুর বিচি কোনোদিন তার হাতে পৌঁছয়নি, কারণ অদৃশ্য থেকে কেউ নির্ধারণ করেছিল সকলের ভাগ্য। সে বছরের সেই দামাল সামুদ্রিক ঝড় সমুদ্রের বুকে যে তাণ্ডব নাচ নেচেছিল, তার কবল থেকে রেহাই পায়নি পালতলা জাহাজ লোন স্টার। বিধ্বস্ত জাহাজের একটা খোলকে ঢেউয়ের ডগায় ভাসতে দেখা গিয়েছিল। তার গায়ে কেবল লেখা ছিল LS, মানে লোন স্টার। ওয়াটসন, ওপরওয়ালার বিচার, বুঝলে। ওপরওয়ালার বিচারের উপরে কিছু নেই। ব্যাস, এভাবেই এই কাহিনীর ইতি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।